শুদ্ধর হাসি ধারার কানে এখনো বাজছে। নিজেকে ধাতস্থ করে ধারা মনে মনে নিজেকে একটা ধমক দিল। এইসব কি ভাবছে সে? এমনিতেই মুখ দিয়ে বেফাস কথাটা বলে দিয়ে এখন যা ভাবা উচিত তা না ভেবে আরো স্টুপিডের মতো চিন্তা করছে। ধুর, মাথাটাই বুঝি আজকাল খারাপ হয়ে যাচ্ছে ধারার। এসব কেমন ধরনের চিন্তা? লজ্জায় তার ইচ্ছা করছে মাটির সাথে মিশে যেতে। সে রক্তিম মুখে একবার আস্তে আস্তে শুদ্ধর দিকে তাকিয়ে এক ছুটে সেখানে থেকে চলে এলো। শুদ্ধ আসার আগেই বাতি নিভিয়ে কাঁথা মুড়ি দিয়ে ঘুমের আশ্রয় নিয়ে তবেই সে ব্যাপারটার সেখানে ধামাচাপা দিতে সক্ষম হলো। সকালে ধারার ঘুম থেকে উঠতে উঠতে বেলা উঠে গেল। ঘুম চোখে তাকিয়ে দেখল শুদ্ধ রুমে নেই। গায়ের সুতি ওড়নাটা চাদরের মতো পেঁচিয়ে বারান্দায় চলে এলো ধারা। সকালের নরম আলো স্নিগ্ধতার সাথে ছুঁয়ে দিল তাকে। বারান্দার কাঠের রেলিংয়ে হাত রেখে নিচে তাকিয়ে দেখল খুদেজা খোয়ার থেকে হাঁস মুরগিগুলোকে ছেড়ে দিয়ে বাসি ভাত খাওয়াচ্ছে। খানিক বাদেই ঘর থেকে শুদ্ধ বেরিয়ে এলো। তার হাতে একটা কাস্তে আর একটা ছোট চটের বস্তা। তা নিয়ে সে যাচ্ছে নিজের ক্ষেত খামারের দিকে। ধারা অপলক সেদিকে তাকিয়ে রইল। কোন সাধারণ মানুষও প্রথম দেখায় হয়তো এটা স্বাভাবিকভাবে নিতে পারবে না যে এমন উচ্চশিক্ষিত একটা ছেলে রোজ কাস্তে হাতে খেতে যায়, যেখানে চেষ্টা করলে একটা ভালো চাকরি পেতে পারে সে। আচ্ছা, স্বপ্নের শক্তি কি আসলেই এত বেশি হয়? প্রয়োজনে মানুষকে সমাজের সাধারণ ধারণারও বিপরীতে নিয়ে যেতে পারে সে। ব্যতিক্রম থেকে ব্যতিক্রম ধারণাও সম্ভবপর হয় এই স্বপ্নের জোরেই। শুদ্ধর একটা শক্ত স্বপ্ন আছে, নিজের উপর আত্মবিশ্বাস আর পূর্ণ প্রচেষ্টার জোরে সেই স্বপ্নকে বাস্তবায়নের পথেও নেমে পড়েছে সে। তার চাক্ষুষ প্রমাণ তো ধারা গতকাল নিজের চোখেই দেখল। সবকিছু কত সুন্দর ছিল সেখানে। একটা স্বপ্নের ছোঁয়া ছিল, পরিশ্রমের রেশ ছিল, আত্মবিশ্বাসের বাস্তব সাক্ষ্য ছিল। অনিন্দ ব্যক্তিত্বের অধিকারী শুদ্ধকে নিরীক্ষণ করতে গিয়ে পরনির্ভরশীল মৃত ব্যক্তিত্বহীন ধারা হঠাৎ নিজের গভীরে হাতড়ে বেড়ালো। তার মনের কোন গোপন অংশেও কি ধীরে ধীরে গড়ে উঠছে এমন স্বপ্ন দেখার আহ্বান। একটা সুন্দর চেষ্টার মাধ্যমে সেও কি পারলেও পারতে পারে কিছু একটা। শুদ্ধর বন্ধু ফাহিমের একটা নিজস্ব রুম আছে প্রাইভেট পড়ানোর। তার পাশের রুমেই তার থাকার সমস্ত ব্যবস্থা। মূলত বাসটি হলো 2 কামরার। এক রুম থাকার জন্য রেখে আরেক রুমে কাঠের বেঞ্চ পেতে স্টুডেন্ট পড়ানোর ব্যবস্থা রেখেছে ফাহিম। এগুলো হলো আগের ব্যবস্থা। প্রায় 6 মাস হয়ে গেল ফাহিম স্টুডেন্ট পড়ানো ছেড়ে দিয়েছে। নেহাত বন্ধুর অনুরোধের জোরেই ধারাকে পড়াতে রাজি হয়েছে সে। সামনের কাঠের বেঞ্চিটিতে বসে আছে ধারা। তার সামনে দাঁড়িয়ে রয়েছে ফাহিম। শুদ্ধ দরজার বাইরে সিমেন্টের বাঁধানো বসার জায়গায় বসে আছে। এখানেই রোজ ধারার পড়া শেষ হবার অপেক্ষা করে সে। ধারা ইংরেজির গ্রামার অংশের একটা টপিক নিয়ে ফাহিমের থেকে বুঝে নিচ্ছিল। বোঝানো শেষ হলে ফাহিম বলল, আপনি তো খুব ভালোই প্রোগ্রেস করছেন ভাবি। ধারা কি বলবে ভেবে পায় না। স্যার ধরনের মানুষের মুখে ভাবি ডাকটা একটু অপ্রস্তুত কর। এখন এটা নিয়ে তো আবার কিছু বলা যায় না। ফাহিম বলতে থাকে, এভাবেই যদি চেষ্টা করতে থাকেন তাহলে একটা হোপ রাখাই যায় ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার। আরো ভালো মতো চেষ্টা করুন ভাবি। যদি চান্সটা পেয়ে যান না আমার বন্ধুটা বেজায় খুশি হবে। কি কি সে না করছে আপনাকে পড়ানোর জন্য। আমি তো প্রথমে রাজি হতে চাইনি পড়ানোর জন্য। আসলে আমার সময় নেই বলে। শুদ্ধ আমাকে এতটাই অনুরোধ করেছে যে আমি আর না রাজি হয়ে পারিনি। তার উপর ও যেই প্রজেক্টে হাত দিয়েছে এর জন্য তো নিজেরই অফুরন্ত সময়ের প্রয়োজন। তবুও তার থেকে সময় বের করে রোজ আপনাকে 2 ঘন্টার জন্য শহরে নিয়ে আসে। আবার যতক্ষণ পড়া শেষ হয় বাইরে বসে অপেক্ষাও করে। সিরিয়াসলি বউয়ের পড়ালেখার জন্য কোন স্বামীকে আমি এত খাটতে দেখিনি। শুদ্ধ আমার কলেজ লাইফের বন্ধু। আমরা একসাথে অ্যাডমিশনের প্রিপারেশন নিয়েছিলাম। বিশ্বাস করেন ভাবি, আমি ওর নিজের অ্যাডমিশনের সময়ও ওকে এতটা ব্যাকুল দেখিনি। শুদ্ধ অনেক সাপোর্টিভ। ও পাশে থাকলে ইনশাআল্লাহ আপনি চান্স পেয়ে যাবেন। ফাহিমের কথা শুনে ধারা দরজা দিয়ে বাইরে তাকিয়ে শুদ্ধকে দেখতে লাগলো। কিভাবে চোখে মুখে একটা ক্লান্তিহীন ছাপ নিয়ে 2 ঘন্টা যাবৎ বসে আছে লোকটা। ধারার ঠোঁটে এক ধরনের আবেগলাপুত হাসি ফুটে ওঠে। ফাহিমের ওখান থেকে বেরিয়ে এসে ধারা আর শুদ্ধ রাস্তা দিয়ে হাঁটতে থাকে। দুজনেই চুপচাপ, মুখে কোন কথা নেই। ধারা আর চোখে একবার শুদ্ধর দিকে তাকায়। শুদ্ধর গায়ে নীল রঙের চেক শার্ট, মাথার ঘন চুলগুলো পরিপাটি হয়ে আছে। 2-3 দিন যাবৎ শেভ না করাই গালে গজিয়েছে হালকা খোঁচা খোঁচা দাড়ি।
ধারা সন্তর্পণে সেদিকটায় তাকিয়ে থাকে। আচ্ছা, খুব কি আহামরি দেখতে ছেলেটা, তবুও সবার জন্য এত নজরকাড়া কেন? আসল ব্যাপারটা হলো শুদ্ধর ব্যক্তিত্বে। আর ব্যক্তিত্বের রূপের মতো ভয়ঙ্কর সুন্দর আর কিছু হয় না। তার কথার মধ্যে জড়তা নেই, দৃষ্টির মধ্যে কোন সংকোচ নেই। সে স্পষ্ট আর স্বচ্ছ। তার সাধারণ কথা শুনতেও শান্তি লাগে। সেখানে প্রবল অনুপ্রেরণার জ্বর থাকে। বিশেষ করে সে যখন জড়তাহীন, সংকোচবিহীন, স্পষ্ট স্বরে ধারা বলে ডেকে ওঠে। সেই ডাকের মধ্যেই ভরসা, আস্থা, বিশ্বাস খুঁজে পায় ধারা। সেই ডাকটাও কত সুন্দর, সুমধুর। মনে হয় কেউ একজন আছে, সব সময় আছে। হঠাৎ একটা গোলা আইসক্রিমের ভ্যান নজরে পড়ায় শুদ্ধ ডেকে উঠল, ধারা। ধারার প্রাণ জুড়ে এক ধরনের শীতল শিহরণ বয়ে গেল। আবারও সেই ডাক। শুদ্ধ বলতে থাকলো, গোলা আইসক্রিম খাবেন? প্রশ্ন তো করলো ঠিকই, কিন্তু ধারা কিছু বলার আগেই তার হাত টেনে ভ্যানের কাছে নিয়ে গেল শুদ্ধ। আইসক্রিমওয়ালা কমলা ফ্লেভারের দুটো গোলা আইসক্রিম দিল তাদের। ধারা এর আগে কখনো গোলা আইসক্রিম খায়নি। আইসক্রিম পেয়ে আনন্দের সাথে খেতে লাগলো সে। হঠাৎ শুদ্ধর দিকে তাকিয়ে হেসে দিল ধারা। বলল, আপনার ঠোঁট, জিভ কেমন কমলা রঙের হয়ে গেছে। শুদ্ধ বলল, আমারটা একার হয়েছে, আপনারটাও হয়েছে, দেখুন। এই বলে শুদ্ধ ধারাকে ভ্যানের সাথে ছোট্ট আয়নাটায় দেখালো। তারা দুজনেই বাচ্চাদের মতো জিভ বের করে আয়নায় দেখতে লাগলো আর খিলখিল শব্দে হাসতে লাগলো। সোজা হয়ে উঠতে গিয়ে ধারা একটা বাড়ি খেল শুদ্ধর মাথার সাথে। শুদ্ধ কিছু বলতে যাবে তার আগেই সেই সুযোগ না দিয়ে ইচ্ছে করে মাথা দিয়ে আরেকটা বাড়ি দিয়ে ধারা বলল, আপনাকে কৃতার্থ করলাম। মাথায় শিং গজাবার হাত থেকে বাঁচিয়ে। শুদ্ধ হেসে ফেলল, সাথে ধারাও। আইসক্রিম খাওয়া হয়ে গেলে শুদ্ধ ধারাকে সামনে হাঁটতে বলে আইসক্রিমওয়ালাকে বিল পরিশোধ করতে লাগলো। ধারা খানিক এগিয়ে গিয়ে শুদ্ধ এখনো আসছে না বলে বারবার পেছনে ফিরে দেখতে লাগলো। রাস্তা সম্পূর্ণ ফাঁকা, ভাঙতি না থাকায় শুদ্ধর দেরি হচ্ছিল। হঠাৎ ধারার পাশ ঘেঁষে একটা পিকআপ ভ্যান গাড়ি দ্রুত চলে গেল। ধারা রাস্তার একটু বেশি কাছ ঘেঁষে দাঁড়ানোয় ড্রাইভার গাড়ি থেকে মাথা বের করে তার সাইডে না যাওয়ায় মুখ খিচে একটা গালি দিল। ধারা কিছুই বলল না, নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। দূর থেকে দৃশ্যটা চক্ষুগোচর হলো শুদ্ধর। গাড়িটা ওদের থেকে খানিক সামনে গিয়ে থেমে গেল। শুদ্ধ ধারার কাছে গিয়ে বলল, ওই লোকটা আপনাকে গালি দিল, আপনি কিছু বললেন না কেন? আর সে আপনাকে গালি দিলই বা কেন? আপনি তো তার গাড়ির সামনে গিয়ে পড়েননি, আপনি কিছু বললেন না কেন তাকে? ধারা বিমর্ষ মুখে বলল, না থাক, দোষটা বোধহয় আমারই ছিল। আমি হাঁটতে হাঁটতে মনে হয় গাড়ির কাছে চলে গিয়েছিলাম। ধারা, সব দোষ সবসময় নিজের ঘাড়ে নিয়ে যাবেন না, রাস্তা যথেষ্ট প্রশস্ত, তার উপর পুরো ফাঁকা। আপনি হঠাৎ করে উদয় হননি, আগে থেকে ছিলেন। সে তার গাড়ি নিয়ে আগে থেকেই সাইড হয়ে যায়নি কেন? আর আপনি কি রাস্তার মাঝে গিয়ে দাঁড়িয়েছিলেন? সাইডেই তো ছিলেন। তাহলে দোষটা তার। তার ভুলের কারণে আজ একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তবুও নিজের ভুল না বুঝে সে উল্টো আপনাকেই গালি দিয়ে গেল। ড্রাইভারটা ওখানে দাঁড়িয়ে আছে, যান গিয়ে তাকে একটা ধমক দিয়ে আসুন। ধারা ভ্যাবাচ্যাকা খেয়ে বলল, থাক না, শুধু শুধু আবার ঝামেলা করার কি দরকার? ঝামেলার কিছু নেই, আপনি জাস্ট তার কথার জবাব দিবেন। ধারা নার্ভাস হয়ে গেল। অভ্যাসবশত কপালের কার্নিশ খসার জন্য হাত উঠানোর জন্য নাড়াতেই শুদ্ধ খপ করে ধারার সেই হাত ধরে ফেলল। শক্ত করে সেই হাত চেপে ধরে বলল, ভয় পাবেন না ধারা, সবকিছুর জন্যই সবসময় আপনার দোষ থাকে না। যতদিন পর্যন্ত এভাবে সবটা সহ্য করে যাবেন, ততদিন এই পৃথিবীবাসী সব দোষ আপনার উপর চাপিয়ে দেবে। এখানে দোষটা আপনার ছিল না। অন্যের উপর বিশ্বাস করার আগে নিজের উপর বিশ্বাস রাখতে শিখুন। আপনাকে কেউ একজন শুধু শুধুই গালি দিয়ে যাবে আর আপনি সেটা সহ্য করবেন কেন? যান গিয়ে তার জবাব দিয়ে আসুন। গুটি গুটি পায়ে ধারা লোকটার দিকে এগিয়ে যেতে লাগলো। নার্ভাস চোখে একবার পেছনে ফিরে তাকালো শুদ্ধর দিকে। শুদ্ধ নিজের মতো স্থির থেকেই দেখতে লাগলো ধারা কি করে। পিকআপ গাড়িটার সামনে ড্রাইভারটা দাঁড়িয়ে ছিল। ধারা গিয়ে সামনে দাঁড়াতেই কপাল ভাঁজ করে ড্রাইভারটা জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে তাকিয়ে রইল। ধারা কাঁপা কাঁপা গলায় বলল, আপনি আমাকে গালি দিলেন কেন? এতক্ষণ পর এসে এই কথা তোলায় লোকটা খানিক অবাক হলো। তার খসখসে গলায় কুৎসিত ভঙ্গিমা করে বলল, গাড়ির সামনে আয়া দাঁড়ায় থাকোকে, গায়ে হাওয়া লাগানির আর কোন জায়গা পাও না? লোকটার কথা বলার ধরন এত বিশ্রী।
শুনলেই রাত চড়ে যাবার কথা। ধারা আবারও কাপা গলায় কিছু বলতে গিয়ে থেমে গেল। চোখ বন্ধ করে একটা গভীর শ্বাস নিয়ে গলার জোর বাড়িয়ে বলল, আমি গাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম নাকি আপনি গাড়ি নিয়ে আমার কাছে এসেছিলেন? এত বড় ফাঁকা রাস্তার মধ্যে আপনি আমার সাইড দিয়ে গাড়ি নিলেন কেন? অপর সাইড দিয়েও তো যেতে পারতেন। আর একটু হলে তো আপনি গাড়ি আমার উপরেই গুটিয়ে ফেলতেন। দোষটা আপনার। ধারার সাথে যে আরেকজন আছে এটা ড্রাইভারটি বুঝতে পারেনি। একা একটা মেয়েকে দেখে তার গলা একটু বেশি চড়ে গেল। সে চোখ গরম করে বলল, এই মায়া, বেশি কথা বলবা না। কেন? আমি কি ভুল কিছু বলেছি? দোষও আপনি করলেন, তার উপর গালিও আমাকে দিলেন। এই রাস্তার পাশে একটা সিসিটিভি ক্যামেরা আছে। চলুন সামনের ট্রাফিক পুলিশ বক্সে গিয়ে দেখা যাক দোষটা কার। বাকিটা না হয় পুলিশই দেখবে। পুলিশের কথা শুনতেই লোকটা ঘাবড়ে গেল। আমতা আমতা করতে লাগলো সে। ধারা বারবার তাড়া লাগিয়ে বলল, কি হলো, চলুন। আপনার যা ইচ্ছা আপনি রাস্তার মধ্যে একজনকে বলে যাবেন, আর সে চুপচাপ শুনবে। এর হেনস্থা এখন পুলিশই করবে। লোকটা ভয় পেয়ে গেল। শত চেষ্টা করেও যখন ধারাকে থামাতে পারল না তখন শেষমেশ গালি দেবার জন্য ধারার কাছে বারবার মাফ চাইতে লাগলো। আর সাথে এটাও বলল এরকম সে আর কখনো করবে না। এরপর যত দ্রুত সম্ভব গাড়ি নিয়ে কেটে পড়ল। ধারার ভীষণ আনন্দ অনুভব হলো। নিজের উপর কিছুটা যেন বিশ্বাস খুঁজে পেল সে। হাসি মুখে পেছনে ঘুরে শুদ্ধর দিকে তাকালো ধারা। শুদ্ধর মুখে সন্তুষ্টির হাসি। ধারা যেভাবে সিসিটিভি ক্যামেরা আর ট্রাফিক পুলিশের কথা বলে ব্যাপারটা সামলালো তাতে শুদ্ধ অবাক, সাথে মুগ্ধ। বাড়ি ফিরেই শুদ্ধ খোদেজার কাছে বসে বসে আজকের সমস্ত ঘটনা খুলে বলল। ধারা যে আস্তে আস্তে কিভাবে পাল্টাচ্ছে তা খোদেজাকেও জানিয়ে রাখল সে। ধারার উন্নতিতে ছেলের মুখে এত আনন্দ দেখে খোদেজার প্রাণ জুড়িয়ে গেল। খোদেজা ভেবে পায় না এত আনন্দ কি তার ছেলে কখনো নিজের সাফল্যতেও হয়েছিল। খোদেজা মনে মনে প্রার্থনা করল তার ছেলের এই সুখ সবসময় বজায় থাকুক। মায়ের প্রার্থনা করা মুখ দেখে শুদ্ধ বলল, তোমার দোয়া কখনোই বিফলে যায় না আমা। কথাটা বলেই মিষ্টি করে হাসল শুদ্ধ। শুদ্ধ হাসতেই তার বাম গালে টোল পড়ল। আর সেই টোল দেখে খোদেজার বুকের মধ্যে ছাদ করে উঠল। সাধারণত ছেলের মুখের হাসি দেখলে মায়েরা আনন্দিত হয়, কিন্তু খোদেজার ক্ষেত্রে হয় বিপরীত। তার ছেলে হাসলেই তার গালে টোল পড়ে, আর সেই টোল চোখে পড়লে খোদেজার মুখের হাসি থেমে যায়। মনে পড়ে যায় সেই অপ্রিয় সত্য। সেদিনের মতো আজ ভরা পূর্ণিমা না হলেও আকাশে মেঘের লুকোচুরির আড়ালে থেকে থেকে উকি দিচ্ছে অর্ধচন্দ্রটি। পুকুরের ওপাশে একরাশ অন্ধকার। ঝোপের মাঝে উড়ে বেড়াচ্ছে একঝাঁক জোনাকির দল। তাদের মৃদুমন্দ আলোতে সৃষ্টি করেছে নজরকাড়া পরিবেশ। শুদ্ধ বসে আছে পুকুরপাড়ে বানানো বাঁশের মাচায়। পাশে ধারাও। ঘরের মধ্যে বিদ্যুৎ আছে, তবুও ইচ্ছে করেই ধারাকে নিয়ে বাইরে এসেছে শুদ্ধ। ধারা আজ দুপুরে খাবার পর থেকে একটানা পড়েছে। পরীক্ষা নিকটে, বলা বাহুল্য পড়ার চাপ একটু বেশি। তাই পড়তে পড়তে ধারার একঘেয়েমি দূর করতেই তাকে নিয়ে বাইরে আসা। অল্প সময়ের হাওয়া বদল মনের ক্লান্তি দূর করতে পারে। বসে থাকতে থাকতে শুদ্ধ ধারাকে বলল, ধারা, আমি এখন ফোন দেখে দেখে আপনাকে কিছু প্রশ্ন করব। এগুলো পূর্ব বছরের প্রশ্ন ব্যাংক। দেখি আপনি কতগুলো পারেন। এটাই প্রমাণ করবে আপনার প্রিপারেশন কেমন। মাথা নেড়ে সাইড দিয়ে আগ্রহের সাথে অপেক্ষা করতে লাগলো ধারা। শুদ্ধ ভ্রু কুঁচকে কিছুক্ষণ ফোন ঘেঁটে সাধারণ জ্ঞানের অংশ থেকে প্রথম প্রশ্নটির করল। ধারা সঠিক উত্তরটাই দিল। এরপর আরো কিছু প্রশ্ন করলেও ধারা বলতে পারল। মাঝের একটা আইকিউ থেকে প্রশ্নের উত্তর দিতে পারল না। আরেকটা ভুল বলল। এরপর আরেকটা প্রশ্ন করলে ধারা কিছু বলছে না দেখে শুদ্ধ অপশন 4টি বলল। ধারা একটা উত্তর বলে জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে শুদ্ধর প্রতিক্রিয়ার দিকে তাকিয়ে রইল। শুদ্ধ মাথা নেড়ে ইতিবাচক ইশারা দিয়ে মুচকি করে হাসল। ধারা আনন্দিত হয়ে উঠল। তার থেকেও বেশি খুশি হলো শুদ্ধ। 15টা প্রশ্নের মধ্যে 12টারই সঠিক উত্তর দিতে পেরেছে ধারা, যেখানে বেছে বেছে শুদ্ধ কঠিন প্রশ্নগুলোই করেছিল। খুশির জোরে হঠাৎ করে ওরা দুজন একটা হাই ফাইভও করে ফেলল। শুদ্ধ উৎফুল্ল হয়ে বলল, ধারা, আপনি খুব ভালো করছেন। আমার মনে হয় আপনি পারবেন। ধারা মৃদু হেসে মাথা নিচু করল। শুদ্ধ বলল, আপনার পরীক্ষার সময় তো আপনাকে নিয়ে ঢাকায় যেতে হবে, তারপর 2 দিন থেকে আবার ফেরত চলে আসব। এর জন্য আমার কাজগুলো আগে থেকেই গুছিয়ে রাখতে হবে।
একবার চান্স পেয়ে গেলে তো আবারও যেতে হবে, তারপর তো একেবারে ভর্তি করে আপনাকে হলে রাখার ব্যবস্থা করে আসতে হবে। কথাটা বলতে বলতেই শুদ্ধর গলার আওয়াজ হঠাৎ কমে এলো। ধারা উদ্গ্রীব হয়ে বলল, রেখে আসতে হবে মানে? শুদ্ধ জোর করে একটু হেসে বলল, ঢাকায় থেকেই তো আপনাকে পড়তে হবে। রোজ রোজ তো আর আপনি গ্রাম থেকে ইউনিভার্সিটিতে যেতে পারবেন না। ইউনিভার্সিটির কাছে হলে থাকবেন, মন দিয়ে পড়ালেখা করবেন। ধারার কেন যেন মন খারাপ হয়ে গেল। কি বলবে না বলবে সে ভেবে না পেয়ে মাথা নিচু করে বলল, আচ্ছা, আপনিও তো দূরে থেকে পড়ালেখা করেছেন, এভাবে দূরে থাকতে আপনার খারাপ লাগেনি? একটা দীর্ঘশ্বাস গোপন করে শুদ্ধ মুখে হাসি টেনে সামনে দৃষ্টি নিয়ে বলল, কখনো কখনো বড় কিছু অর্জনের জন্য ছোট ছোট এই অনুভূতিগুলোকে আড়াল করতে হয় ধারা। আপনি সেখানে গিয়ে পড়বেন, খুব বড় হয়ে একদিন ফিরে আসবেন। ফিরে তো আসবেনই, এই যে আমিও তো এসেছি। সেই দিন পর্যন্ত থেকে যায় শুধু আপনজনদের নিরন্তর অপেক্ষা। এরপর ধারার দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে শুদ্ধ বলল, এখন কোন ধরনের ফুটবল অনুভূতিকে মনে জায়গা দিবেন না। আপনার সামনে এখন সফলতার দরজা খোলা। কঠিন হলেও আপনাকে সেই পথে যেতে হবে। আপনাকে আমি একজন সফল মানুষ হিসেবে দেখতে চাই ধারা। তার জন্য যা করা দরকার আমি করব, আপনি শুধু মনে সাহস রাখবেন। ভেঙে না পড়ে নিজের উপর বিশ্বাস রাখবেন। নিজের জন্য, আমার জন্য এই চেষ্টাটা আপনি করবেন তো ধারা? আন্তর্দৃষ্টি তুলে শুদ্ধর দিকে তাকালো ধারা। ঠোঁটে হাসি ফুটিয়ে আশ্বাসের সাথে চোখের পলক ফেলে সে মাথা নাড়িয়ে সাইড দিল। শুদ্ধও খুশি হলো। ধারা বলল, আমার রেস্ট নেওয়া হয়ে গেছে, চলুন ভেতরে গিয়ে পড়তে বসি। আপনি তো বলেছেন পরীক্ষা এসে পড়েছে, সময় নষ্ট করা এখন একদমই উচিত হবে না। ধারার আগ্রহ দেখে শুদ্ধর ভালো লাগলো। হেসে বলল, চলুন। ধারা মাচা থেকে নেমে আগে যেতে যেতে ভ্রু গুছিয়ে বলল, আচ্ছা, আমি যদি পারি আপনি আমাকে কি দিবেন? শুদ্ধ মাচার ওপরে আরো আয়েশ করে বসে আর চোখে চেয়ে বলল, আন্ধার রাইতে আইসো কন্যা একলা দিঘির পার, তোমায় আমি দিমু একখান নীল জ্যোৎস্নার হার। ধারা নিজের লজ্জা আড়াল করে পেছনে ফিরে মৃদু হেসে বলল, বাহ, আপনি তো ভালোই ছন্দ বানাতে পারেন। শুদ্ধ ঠোঁট চেপে খানিক হাসল। তারপর মাচা থেকে নেমে ধারার পাশে এসে কথা কাটিয়ে ব্যগ্র দিয়ে বলল, চলুন চলুন, পড়তে বসবেন না? চলুন। ঠোঁট ফুলিয়ে ধারা শুদ্ধর সাথে সাথে গেল। রুমে গিয়ে বিছানায় বই নিয়ে বসল ধারা। রাত গভীর হতে লাগলো। ধারা মনোযোগী হয়ে পড়ল বইয়ে। পড়তে পড়তে একসময় বই থেকে মুখ তুলে সামনে তাকিয়ে দেখল শুদ্ধ ধারার একটা বই কোলে নিয়ে হাতে কলম ধরেই বালিশের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। শরীরে একটা ক্লান্তির ছাপ। ধারার ভীষণ মায়া লাগলো। ধারার এই অ্যাডমিশনের চক্করে শুদ্ধ এতটাই খাচ্ছে যে ধারার মাঝে মাঝে মনে হয় পরীক্ষাটা তার না, আসলে শুদ্ধর। প্রতিদিন সাথে করে ধারাকে শহরে নিয়ে যাওয়া, যতক্ষণ ধারা পড়বে ততক্ষণ ধারার সাথে বসে থাকা, এমনকি ধারা ঘুমিয়ে গেলেও গভীর রাত পর্যন্ত জেগে ধারার জন্য মনির রাখায় সহজ করে গুরুত্বপূর্ণ উত্তরমালা তৈরি করা, রাত বিরাতে ধারার জন্য ঘন ঘন নিচ থেকে চা বানিয়ে নিয়ে আসা, সবই তো লোকটা বিনা ক্লান্তিতে, বিনা বিরক্তিতে করে আসছে। এর সাথে তার নিজের কাজ তো আছেই। সব অর্থেই ধারার চেয়ে যেন দ্বিগুণ খাচ্ছে শুদ্ধ। ধারার এক মামাতো বোনের বিয়ের পর ধারা দেখেছিল কিভাবে এত ভালো ছাত্রী হওয়ার পরও তার স্বামী তাকে পড়তে দেয়নি। বাড়ির বউয়ের বাইরে গিয়ে পড়ালেখা তারা পছন্দ করে না বলে। তারপর পাশের বাসার রেশমি আপুর সময়ও তো দেখলো, তার স্বামী অবশ্য নিষেধাজ্ঞা করেনি, তবে পড়ালেখার জন্য সময় ব্যয় করায় শ্বশুরবাড়ির লোকজন এতটাই খিটখিট করত যে শেষমেশ আপুটার সংসারের শান্তির জন্য নিজের পড়ালেখা ছেড়ে দিল। তার স্বামীও তখন ছিল নিশ্চুপ। আর এত এত উদাহরণের মধ্যে শুদ্ধ যা করছে তা সত্যিই ধারণার অতীত। ধারা বই রেখে উঠে দাঁড়ালো। শুদ্ধর কাছে গিয়ে তার কোণ থেকে বই সরিয়ে হাত থেকে কলম ছাড়িয়ে ঠিক করে রাখলো। তারপর গায়ে একটা কাঁথা দিয়ে ডেকে শুদ্ধর ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে শ্রদ্ধার সাথে মৃদু হাসল। ধারার পরীক্ষার মাত্র 2 দিন আগে ফাহিম অসময়ে শুদ্ধকে আর্জেন্ট ডেকে পাঠালে শুদ্ধ ভাবল হয়তো ধারার পরীক্ষা বিষয়ক কোন আলাপ করতেই ডেকেছে। কিন্তু গিয়ে দেখলো ব্যাপারটা ভিন্ন। ফাহিম খুবই উসখুস করে কথাটা বলল, দোস্ত, কথাটা কিভাবে বলবো আমি বুঝতে পারছি না। শুদ্ধ বলল, তুই এত ভাবছিস কেন? কি বলবি বল। ফাহিম গরিমসি করে বলল, খুব প্রয়োজন না হলে তোকে বলতাম না রে। আমার খুব আর্জেন্ট এখন টাকার প্রয়োজন।
তুই যদি তোর টাকাটা আমাকে এখন দিতে পারতি তাহলে খুব ভালো হতো। টাকার কথা শুনে শুদ্ধর মুখ শুকিয়ে গেল। ফাহিম বলতে লাগলো, তোর সাথে তো আমার 8,000 টাকার ডিল হয়েছিল ধারার পড়া নিয়ে। তুই না হয় 7,000ই দিস, কিন্তু টাকাটা আমার এখনই প্রয়োজন রে শুদ্ধ। বিশ্বাস কর, দরকার বলেই এভাবে চাইছি, নয়তো এমন হঠাৎ তোকে তাড়া দিতাম না। শুদ্ধ একটা হাসি টেনে বলল, আরে দূর, তুই এত সংকোচ করছিস কেন? আমরাই তো, তোকে আমি তোর ফুল টাকাটাই দিব। কম কেন দিব? তুইও তো ধারার পেছনে কম কষ্ট করস নাই। এত ব্যস্ত থাকার পরেও সময় বের করেছিস, আমি তোকে দিয়ে দেব, টেনশন নিস না। শুদ্ধর থেকে আশ্বাস পেয়ে ফাহিম স্বস্তির হাসি দিয়ে চলে গেল। ফাহিম যেতেই চিন্তার ভাঁজ পড়ে গেল শুদ্ধর কপালে। ফাহিমকে শুদ্ধ কিছু মাস পর সমস্ত টাকা দিবে বলে ঠিক করেছিল, কিন্তু টাকাটা তো ফাহিমের এখনই প্রয়োজন। হাতে এখন এক প্রকার টাকা নেই বললেই চলে। ধারাকে নিয়ে ঢাকায় আসা যাওয়া করতেও তো কত টাকা লাগবে। শুদ্ধ কি করবে কিছু খুঁজে পেল না। এতগুলো টাকার ব্যবস্থা হঠাৎ কোথা থেকে করবে? হঠাৎই তার নজর পড়ে হাতের ফোনটির দিকে। এই 2.5 মাস আগে টাকা জমিয়ে 15,000 টাকা দিয়ে শখ করে ফোনটা কিনেছিল। ফোনটার স্ক্রিনে একবার মার সাথে হাত বুলালো শুদ্ধ। পরক্ষণেই তার থেকে দৃষ্টি সরিয়ে নিল। ধারাকে তার এখন সামনে এগিয়ে নিয়ে যেতে হবে, পেছনে ফিরে তাকাবার এত সময় কই। ফোন তো এর কাছে অতি সামান্যই। বাড়ি ফিরে যেতেই শুদ্ধ শুনতে পেল ধারার দাদি অসুস্থ। ধারার বাবা খুদেজাকে ফোন করে দাদিকে দেখতে আসার জন্য ধারাকে পাঠিয়ে দিতে বলেছে। শুদ্ধর কপালে খানিক চিন্তার ভাঁজ পড়ল। আগামীকাল পরীক্ষা, আর আজকেই যদি ধারাকে মধুপুর গ্রামে যেতে হয় তাহলে কিভাবে কি করবে? অপরদিকে দাদি অসুস্থ, না গিয়েও তো পারা যাবে না। যেখানে ধারার বাবা নিজ থেকে খুদেজাকে ফোন করে বলেছে, রুমে গিয়ে দেখলো ধারা শুদ্ধর আসার অপেক্ষায় বসে আছে, এখনো ব্যাগ গোছানো শুরু করেনি। শুদ্ধ বলল, ধারা, যাওয়াটা তো প্রয়োজনই। একটা কাজ করেন, সব একসাথেই গুছিয়ে ফেলেন। পরীক্ষা তো আগামীকাল বিকাল 3:30টায়। আমরা সকাল সকালই ঢাকার জন্য রওনা হয়ে যাব। আপনি ওখান থেকে সকালে বাস স্ট্যান্ডে চলে আসবেন। আমি আগে থেকেই সেখানে থাকব। আমিও আপনার সাথে যেতে পারতাম, কিন্তু আমার এদিকে আরো কিছু কাজ আছে। ঢাকায় যাওয়ার আগে সেগুলো মেটাতে হবে। আপনি সময় মতো এসে পড়বেন, ঠিক আছে? শুদ্ধর কথায় সাইড দিয়ে ধারা মাথা দুলালো। শুদ্ধ বলল, আর শুনুন, আপনার বাবাকে বলা নিয়ে বেশি ভাববেন না। যেহেতু সেখানে যাচ্ছেন জানাতে তো তাকে হবেই। আপনার বাবা যদি একটু রাগও করে বেশি মন খারাপ করবেন না, একটু ইগনোর করার চেষ্টা করবেন। যদিও আমার মনে হয় না সম্পূর্ণ পরীক্ষার প্রিপারেশন নিয়ে ফেলেছেন, জানতে পারলে আপনার বাবা বেশি কিছু বলবে। ঠিক মতো যাবেন ধারা। আমি আমাদের পরিচিত এক অটোচালককে ঠিক করে রেখেছি, সে সোজা আপনাকে আপনাদের বাড়িতে দিয়ে আসবে। ধারা ব্যাগ গুছানো শুরু করলে শুদ্ধ আবারও পাশ থেকে বলল, আপনার পড়া তো সব কমপ্লিট করায়, তবুও আমি যে ইম্পর্টেন্ট নোটগুলো বানিয়ে দিয়েছিলাম সেগুলো নিয়ে যান। বারবার শুধু সেগুলোতে হালকার উপর একটু চোখ বুলাবেন। এখন বেশি চাপ নিতে হবে না, নতুন কিছু আর পড়তে হবে না। যা পড়েছেন এখন তাই যথেষ্ট। ধারা আবারও মাথা নাড়ালো। ব্যাগ গোছানো হয়ে গেলে শুদ্ধ আবারও বলতে শুরু করলো, আজকে আর বেশি রাত পর্যন্ত জাগবেন না ধারা। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বেন, আর নিজের খেয়াল রাখবেন। ঠিকমতো খাবার খাবেন, একটু পর পর পানি খাবেন, বুঝেছেন? হাতের কাজ ফেলে দাঁড়িয়ে মৃদু হাসল ধারা। মানুষটা আজকে এত বকবক করছে। ধারা বলল, বুঝেছি, খুব ভালো মতোই বুঝেছি। আপনি এত ভাববেন না, আমি নিজের খেয়াল রাখবো। শুদ্ধ স্মিত হাসল। একটু পর অটো চলে এলে ধারা চলে গেল। শুদ্ধর খানিক খারাপ লাগলো বটে, তবে সে ব্যাকুল হয়ে কালকের দিনের জন্য অপেক্ষা করতে লাগলো। ভালো মতো কালকে ধারার পরীক্ষাটা দেওয়া হয়ে গেলেই শুদ্ধর স্বস্তি। বাড়ি ফিরে নিজের বাবার শক্ত গম্ভীর মুখটা দেখতেই ধারার মুখের ভাব পাল্টে গেল। কোনোমতে বাবার সামনে থেকে চলে এসে নিজের রুমটায় ঢুকে পড়ল সে। এতদিন বাদে ধারা এই বাড়িতে থাকতে এসেছে বলে ভীষণ খুশি হলো আসমা। রাতুলও বড় বোনের আশায় আনন্দিত হলো। ধারা ওর ব্যাগ থেকে রাতুলের জন্য একটা ঘড়ি বের করে বলল তার দুলাভাই দিয়েছে। গত মাসেই রাতুলের জন্য পছন্দ হওয়ায় কিনে রেখেছিল শুদ্ধ। পড়ার চাপে নিজের বাপের বাড়ি এতদিন না আসায় ধারা দিতে পারেনি। এরপর দাদির কাছে গিয়ে বসতেই জমিরন বিবি অসুস্থ গলায় বিরক্তি ভাব নিয়ে বললেন,
প্রথম আইসায় নিজের রুমটার মধ্যে ঢুকলি, কই দাদিরে দেখতে আইবতা না? তুই জীবনেও কিছু শিখতে পারলি না রে ধারা। এমন যদি শ্বশুরবাড়ি তো করস, পরের বাড়ির ভাত 2 দিনও খাইতে পারবি না। ধারা চুপ করে রইল, মাথা নিচু করে বসে রইল দাদির পাশে। তখন আজিজ সাহেব এসে দাঁড়ালেন সেই রুমে। জমিরন বিবি হঠাৎ খুব করে কাশতে লাগলো। আজিজ সাহেব তার স্বভাবগত গম্ভীর স্বরে দ্রুত বললেন, ধারা, তোমার দাদিকে ফ্লাক্স থেকে গরম পানি ঢেলে খাইয়ে দাও। আজিজ সাহেবের কথা শেষ হতে না হতেই ধারা যত দ্রুত সম্ভব উঠে দাঁড়ালো। তার বাবা কোন কিছুতেই বিলম্ব একদমই পছন্দ করেন না, আর এই তাড়াহুড়োর চক্করে ধারা সবসময় একটা না একটা গরমিল করে ফেলে। বিশেষ করে তার বাবা যখন সামনে থাকে, যেমনটা এই মুহূর্তে করল। আজিজ সাহেবের সামনে কোন কাজ করতে গেলে সেটাতে যাতে কোন ভুল না হয় এই প্রয়াসে ধারা এতটাই নার্ভাস হয়ে পড়ে যে সেই মুহূর্তে তার মাথা ফাঁকা হয়ে যায়। দাদির জন্য ফ্লাক্স থেকে পানি ঢালতে গিয়ে সে কাপা হাতে কিছুটা গরম পানি জমিরন বিবির হাতে ফেলে দেয়। ধারা ঘাবড়ে যায়। যদিও ছিটকে আসা পানির পরিমাণ ছিল খুব অল্পই এবং পানি খুব বেশি গরম ছিল না, যার দরুন জমিরন বিবির হাত খুব বেশি জ্বলে না। তবুও সেই হালকা জ্বালাতেই জমিরন বিবি কোকিয়ে উঠে বলেন, আজিজ রে, তোর মায়ারে কি আনছস আমারে মারতে? কি করলো? আজিজ সাহেব বিরক্ত হয়ে বলল, তুমি কি কোন কাজে ঠিকমতো করতে পারো না ধারা? এই বলে আজিজ সাহেব চলে যান। ধারা উঠায় দাঁড়িয়ে থাকে। সে মুহূর্তে তার আর বলা হয়ে ওঠে না আগামীকাল পরীক্ষা দিতে যাওয়ার কথা। সে ভেবে নেয় রাতে বলবে, কিন্তু সেই রাতে আর আজিজ সাহেবের দেখা পাওয়া যায় না। গ্রামের এক ঝগড়া সুরভের মাতব্বরিতে যেতে হয় তাকে। ধারা অপেক্ষা করতে থাকে। গভীর রাত হয়ে গেলে অপেক্ষা করতে করতে একসময় ঘুমিয়ে যায়। ঘুম ভেঙে সকালের আলো দেখতেই ধরফিয়ে উঠে বসে। খুব বেশি বেলা হয়নি, তার বাস সকাল 9টার। এর আগে যে করেই হোক ধারাকে সবটা বলতে হবে তার বাবাকে। শুদ্ধ সকাল 7টা নাগাদই চলে আসে বাস স্ট্যান্ডে। তার আশেপাশের একটা হোটেল থেকেই সকালের নাস্তা করে নেয়। উত্তেজনায় খুব একটা খেতেও পারে না শুদ্ধ। আধ পেটেই পুনরায় চলে আসে বাস স্ট্যান্ডে। বাস আসতে এখনো অনেক দেরি। বাস সমিতির কি একটা ঝামেলার কারণে একদম সকালের বাস বন্ধ থাকায় শুদ্ধকে 9টার বাসের টিকিট কাটতে হয়। এতেই পরীক্ষা শুরুর আগে অনায়াসেই পৌঁছানো যাবে। শুদ্ধ একটা কাঠের বেঞ্চিতে বসে, তবুও স্থির হতে পারে না। একটু পরপরই ঘড়ির দিকে তাকায়। সময় যেন কাটছেই না। কখন আসার সময় হবে ধারার? ধারার বাবা সকালে হাঁটতে বেরিয়ে এখনো ফিরে আসেনি। ধারা আছে শুধু সুযোগের অপেক্ষায়। আবহাওয়া খুব বেশি গরম না হওয়ার ফলেও খুব করে ঘামছে সে। গলা বারবার শুকিয়ে আসছে। কিভাবে যে কথাটা বাবার কাছে শুরু করবে সেটাই ভেবে পাচ্ছে না ধারা। তবুও বলতে তো তাকে হবেই। বাইরে দৃষ্টি রেখে সে দরজার সামনে দাঁড়িয়ে বারবার পায়চারি করতে থাকে। জমিরন বিবি এখন বেশ খানিকটা সুস্থ। ঠান্ডা জ্বর রাতের মধ্যেই কমে গেছে। রোদের মধ্যে মোড়া পেতে এখন বসে আছে সে। একসময় আজিজ সাহেব গম্ভীর মুখে বাড়ির ভেতরে ঢোকেন। ধারা নিজেকে একটু ধাতস্থ করে যেই না কিছু বলতে যাবে তার আগেই আজিজ সাহেব রাতুল বলে ডেকে একটা হুঙ্কার ছাড়েন। আজিজ সাহেবের রাগের সাথে সেই বাড়ির সকলে পরিচিত। সকাল সকাল এমন হুঙ্কার শুনে রান্নাঘর থেকে আসমা, জমিরন বিবি দুজনেই ছুটে আসেন। ধারা হঠাৎ বুঝতে পারে না কি হয়েছে। রাতুল শঙ্কিত হয়ে দ্রুত বাবার সামনে এসে দাঁড়ায়। আজিজ সাহেব মেঘের গর্জনের চাইতেও গম্ভীর মুখে বলেন, তুমি আগামীকাল স্কুল থেকে ক্রিকেট খেলতে গিয়েছিলে? রাতুল ভয়ার্ত চোখে তাকিয়ে থাকে। আজিজ সাহেব প্রশ্নের পুনরাবৃত্তি করলে রাতুল আস্তে আস্তে মাথা নাড়ায়। আজিজ সাহেব বরফের মতো শীতল কণ্ঠে বলেন, কেন? রাতুল নিশ্চুপ হয়ে থাকে। কোন উত্তর না পেয়ে আজিজ সাহেব গর্জন করে বলেন, বলো কেন? রাতুল ভয় কেঁদে ফেলে। আজিজ সাহেব বলতে থাকেন, তোমার স্যারের সাথে আজকে সকালে আমার দেখা হয়েছিল। তুমি স্কুলের ক্রিকেট বোর্ডে নাম লিখিয়েছ। সেখানে থেকে আবার ক্লাস বাদ দিয়ে আরেক স্কুলে খেলতেও গেছো। তোমাকে কি স্কুলে পাঠাই ক্লাস করতে নাকি ক্রিকেট খেলতে? ক্রিকেট খেলে তোমার কি লাভটা হবে শুনি? যে ক্লাসের থেকে তোমার ক্রিকেট বড় হয়ে গেল। রাতুল কাঁদতেই থাকে। আজিজ সাহেবের চিৎকার সেখানে উপস্থিত সকলের রক্ত ঠান্ডা করে দেয়। জমিরন বিবি নাতির পক্ষে কিছু বলার জন্য মুখ খুলতেই আজিজ সাহেব থামিয়ে বলেন, আম্মা, আপনি আজকে কিছু বলবেন না? এত কিছু হয়ে গেল আর আমি কিছুই জানতে পারলাম না। অনেক বড় হয়ে গেছো, আমাকে জানানোর দরকার মনে হলো না। এত সাহসের হলো কিভাবে?
আমার কাছে না জিজ্ঞেস করে কাজ করে। এতবার বেড়ে গেছে, এত বড় আস্পর্ধা। এই বলে অগ্নিশর্মা আজিজ সাহেব টেবিল থেকে স্টিলের জগ হাত দিয়ে ধাক্কা মেরে ফেলে দেন। বিকট আওয়াজ তুলে পানির সহ জগটা ঝনঝন করতে করতে ধারার পায়ের কাছে এসে পড়ে। বাবাকে জমের মতো ভয় পাওয়া ধারা এমন রূপ দেখে মুখের সমস্ত শব্দ হারিয়ে ফেলে। হাতের ফোনটা বারবার প্রাইভেট হতে থাকে আর ঘরের এক কোণে দাঁড়িয়ে ভয়ের আতঙ্কে থরথর করে কাঁপতে থাকে ধারা। সময় গড়াতে থাকে। এদিকে ধারা এখনো আসছে না দেখে শুদ্ধ উদ্গ্রীব হয়ে ওঠে। স্মার্টফোনটা বিক্রি করে সদ্য কেনা সস্তা বাটন ফোনটা দিয়ে ধারার ফোনে ননস্টপ কল করে যায় শুদ্ধ। ধারা ফোন তুলছে না দেখে আরো বিচলিত হয়ে ওঠে। বাস ছাড়ার সময় হয়ে যায়। শুদ্ধ অনেক বলে কয়ে বাসকে 5 মিনিটের জন্য আটকে রাখে। তারপর আবারও বলে 2 মিনিট। মূলত ছেলেটার এত ব্যাকুলতা দেখেই বাস চালক 10 মিনিটের মতো অপেক্ষা করে। তারপর আর সম্ভব না বলে আফসোস করে চলে যায়। সময় নষ্ট না করে শুদ্ধ আবারও সেকেন্ড বাসের টিকিট কেটে রাখে আর ধারাকে লাগাতার ফোন করতে থাকে। এতক্ষণ ফোন রিং হলেও এখন ওপাশ থেকে সংযোগ দেওয়া সম্ভব না বলে জানিয়ে দেওয়া হয়। মুখের রং পাল্টে যায় শুদ্ধর। সে আরো 2-3 বার ফোন করে। সেই একই কথা শোনা যায়। দেখতে দেখতে দ্বিতীয় তৃতীয় বাসটাও চলে যায়। এখন আর ঢাকার বাসে উঠলেও পরীক্ষার আগে যাওয়া কোন পক্ষে সম্ভব হবে না। শুদ্ধ ধপ করে বসে পড়ে বেঞ্চে। একসময় ঘড়ির কাঁটায় বেজে উঠে 3:30। শুদ্ধ তখনও পাথরের মতো স্তব্ধ হয়ে বসেই থাকে সেই কাঠের বেঞ্চে। সারাটা দিনই বাস স্ট্যান্ডে পড়ে রইল শুদ্ধ। বাড়ি ফিরে যাবার কোন ইচ্ছা বোধ হলো না। রাতের বেলা তার গা কাঁপিয়ে জ্বর এলো। পাশের চায়ের স্টলের এক বুড়ো লোক শুদ্ধর গায়ের জ্বর দেখে নিজের ঝুপড়ির মতো ঘরটায় আশ্রয় দিল। নিজের ফুটবল হাতের সেবায় জ্বর নামানোর প্রয়াসও করল। শেষ রাতের দিকে জ্বর নেমে গেল বটে, তবে ভেতরে ভেতরে ভীষণ নেতিয়ে রইল। যতটা না শরীরে, তার চাইতেও বেশি মনে। সকাল নাগাদ সে ফিরে এলো নিজ বাড়িতে। খোদেজা তখন দাওয়ায় কুলো পেতে মরা চাল বাঁচতে বসেছিল। শুদ্ধর এমন উদ্ভ্রান্তের মতো চেহারা দেখে চিন্তামুখে প্রশ্ন করল, কিরে মাহতাব, এত তাড়াতাড়ি চলে আসলি যে? রাতের বাসে রওনা দিছিলি? বউ কই? শুদ্ধ আস্তে করে মায়ের পাশে বসে পড়ে ফ্যাকাশে একটা হাসি দিয়ে বলে, ধারা পরীক্ষা দিতে আসে নাই আমা। খোদেজা অবাক হয়ে বলল, আসে নাই মানে? কথা বলতে বলতে শুদ্ধর গলা হঠাৎ ধরে এলো। ঠোঁট থামে নিজেকে ধাতস্থ করে শুদ্ধ ধরা গলায় বলল, আমি ধারার উপর ভরসা করেছিলাম। ও আমার ভরসা রাখতে পারে নাই আম্মা, রাখতে পারে নাই। কথাটা বলতে বলতে শুদ্ধর চোখ বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে, যে অশ্রুতে মিশে থাকে এক বুক হাহাকার। এরপর সময় গড়ায়, দিনের পরের দিন যায়। শুদ্ধ ধারার প্রসঙ্গে আর একটা কোথাও বলে না। নিজেকে সম্পূর্ণ রূপে ব্যস্ত করে ফেলে কাজে। খোদেজা ধারাকে নিয়ে যখনই কিছু বলতে যায় শুদ্ধ পাশ কাটিয়ে যায়। এমনিতেও যথেষ্ট সময় অপচয় করে ফেলেছে সে। নিজের কাজ ব্যতীত এখন আর অন্য কিছু নিয়ে ভাবতে চায় না। ধারাকে নিয়ে তো একদমই না। খোদেজা বিচলিত বোধ করে, ওদের সম্পর্কটা কি কোনোদিনও ঠিক হবে না। আসমা বেশ কিছুদিন ধরেই দুশ্চিন্তায় ভুগছে। দুশ্চিন্তা তার মেয়েটাকে নিয়ে, ধারাকে নিয়ে। ধারা আজকাল শুধু বিষণ্ণ হয়ে থাকে, ঠিকমতো খায় না। রাত হলেই তার রুম থেকে শুধু কান্নার আওয়াজ শোনা যায়। বেশ কিছুদিন এই কান্নার শব্দ ধারার রুমের বাহিরে শুনেছে আসমা। ধারাকে নিয়ে খোলাখুলি কিছু জিজ্ঞাসা করলেও ধারা কিছু বলে না। নানা কথায় পাশ কাটিয়ে যায়। এমন না যে ধারা সবসময়ই হাসি খুশি থাকা মেয়ে। সে চুপচাপ স্বভাবেরই, বাড়িতেও খুব একটা কথা বলে না। কিন্তু এবারের ব্যাপারটা ভিন্ন। হঠাৎ কি এমন হলো আসমা ভেবে পায় না। শ্বশুরবাড়ি থেকে আসার পরও তো ঠিকই ছিল, তারপরেই হঠাৎ কি হলো? আসমা মনে মনে মেয়ের জন্য একবুক প্রার্থনা করে আল্লাহর কাছে। মেয়েটার জন্য তার ভারী কষ্ট হয়। কখনো কারো কথার বাইরে যায় না ধারা। তবুও এর বাড়ির সবার তার প্রতি শত শত অভিযোগ। এখানে মেয়েটাকে দেখলে মনে হয় যেন প্রাণটা হাতে নিয়ে ঘুরে। একটু মন খুলে কথা বলতেও যেন কত সংকোচ। আর হবেই বা না কেন, এর বাড়ির পরিবেশটাই এমন। আসমা গোপনে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। হাতের কাজ সেরে ধারাকে খুঁজতে যায়। ছাদের কোণে স্টিলের দোলনায় বসে আছে ধারা। আজ 3-4 দিন হয়ে গেল ধারা এ বাড়িতে। সেদিন সেই যে শুদ্ধ পরীক্ষার দিন ধারাকে অনবরত ফোন করেছিল, তারপর থেকে আর একটা ফোনও করেনি। ধারারও আর শুদ্ধর সামনে দাঁড়ানোর মতো কোন মুখ ছিল না।
তাই শত ইচ্ছার পরও সেও ফোন করতে পারেনি। আর না পেরেছে ও বাড়িতে ফিরে যাবার কথা ভাবতে। সে যা করেছে তারপর আর কিভাবে বা শুদ্ধর সামনে দাঁড়াবে ধারা। তবুও কিছুটা সাহস সঞ্চার করে ধারা গতকাল রাতে শুদ্ধকে ফোন করেছিল। একবার, দুইবার, তারপর বারবার। কিন্তু শুদ্ধ তার ফোন ধরেনি। একবারের জন্যও না। ভাবনার ভেতরেই যা ছিল আদৌ তাই ঘটার পরও যন্ত্রণা বহুগুণে বৃদ্ধি পেল। দিনের আলোয় ছাদে নিরিবিলি বসেও ধারা এতক্ষণ সেই নিরর্থক প্রয়াসই করছিল। তখন আসমা এলো তার পেছনে। ধারার কাঁধে হাত রাখার পর ধারা মাথা ঘুরাতেই দেখল মেয়ের কানে ফোন আর চোখে অনবরত ঝরে পড়া অশ্রুমালা। আসমা আঁতকে উঠে বলল, কি হয়েছে ধারা? ধারা মায়ের কোমর চাপটে ধরে জোরে জোরে কাঁদতে কাঁদতে বলল, আমি এমন কেন হলাম মা? কেন এমন হলাম? দাদি আমাকে নিয়ে যা যা বলে ঠিকই বলে। আমাকে এক্ষুনি রূপনগরে নিয়ে যাও মা। খোদেজা মাটির চুলায় রান্না চড়িয়েছে। চারপাশে এলোমেলো হয়ে আছে রান্নার সরঞ্জাম। কাজে তার মন নেই। সর্বক্ষণ উদ্গ্রীব ছেলের জন্য। তার প্রিয় মাহতাবের জীবনে একটার পর একটা এসব কি হচ্ছে সে বুঝতে পারছে না। আজ গরমটা যেন একটু বেশি। রোদের তেজ কমার নামই নিচ্ছে না। খোদেজা আঁচল দিয়ে একবার কপালে জমে থাকা ঘাম মুছে নেয়। ঠিক সেই সময় তার উঠোনে এসে হাঁক পারে এক ফকির বাবা। রান্নাঘর থেকে উকি দিয়ে খোদেজা দেখে নোংরা একটা লম্বা জামা গায়ে এলোমেলো চুল বড় বড় নখের এক লোক এসে দাঁড়িয়ে আছে। কাঁধে একটা কাপড়ের পুটলি ঝুলানো, গলায় আর হাতে অনেকগুলো তাবিজ। খোদেজা বাইরে বেরিয়ে এলে ফকির বেশের লোকটি বলে, এক গ্লাস পানি খাওয়া মা। লোকটাকে বেশভূষায় খোদেজার সাধারণ মনে হয় না। সে এসব ফকির তাবিজে বিশ্বাসী। অপরিচিত লোকটাকে গণ্য করে সে ভেতর থেকে পরিষ্কার এক গ্লাসে পানি নিয়ে আসে। ফকির লোকটা খোদেজার ঘরের দাওয়ায় বসে সময় নিয়ে পানি খায়। তারপর খোদেজার দিকে কিছুক্ষণ ভ্রু কুঁচকে তাকিয়ে বলে, তুই নিশ্চয়ই কোন অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছিস। সমস্যার সমাধান এখনই না করলে সামনে তোর ঘোর বিপদ। খোদেজার মনের দুশ্চিন্তা তার চেহারায় স্পষ্ট। শুধু ফকির বাবা না, যে কেউ দেখলেই বুঝে যাবে। কিন্তু এতটুকুতেই ফকির লোকটার প্রতি খোদেজার বিশ্বাস পাকাপোক্ত হয়ে যায়। তার ছেলের জীবনে এত ঝামেলা হচ্ছে বলে সে একবার ভাবে যদি এর কোন সমাধান ফকির বাবার কাছে থাকে। তাই খোদেজা অনুরোধের সুরে বলে, আপনি ঠিকই বলতেছেন। আমার ছেলেটার জীবনে কিচ্ছু ঠিক হইতাছে না। একটার পর একটা অশান্তি হইতাছে। আপনের কাছে কি এর কোন সমাধান আছে? ফকির লোকটা গাম্ভীর্যের ভাব ধরে থম মেরে খোদেজার সব কথা শুনে বলে, বুঝতে পারছি। চিন্তা করিস না। একটা তাবিজ দিলেই ঠিক হইয়া যাইব। আমি এক্ষুনি প্রস্তুত কইরা দিতাছি। তাবিজের দাম 500 টাকা। এইটা লাগাইলে তোর পোলার সব বালা মুসিবত কাইটা যাইব। খোদেজা রাজি হয়ে যায়। পুকুর পাড় দিয়ে ক্ষেত থেকে তখন ফিরছিল শুদ্ধ। উঠোনে মায়ের সাথে ফকির বেশের লোকটাকে দেখেই তার কিঞ্চিত বিরক্তি হয়। তার মা আবার এসব মিথ্যা ভণ্ডামির চালে পড়ছে। শুদ্ধ ভেবে নেয় লোকটার সামনে গিয়ে একটা আচ্ছা মতো ধমক লাগাতে হবে। সে দ্রুত পা চালায়। এইদিকে ফকির লোকটা তার পুটলি থেকে একটা তাবিজ আর কালো সুতা বের করে বলে, কাজটা কিন্তু অত সহজ না। এর জন্য তোর পোলার জন্ম তারিখ, সাল আর মায়ের নাম, মানে তোর নাম বলতে হবে। শোন, মায়ের নামটা কিন্তু একদম আসলটা বলবি, যেটা বাপ মায়ের দেওয়া। ডাক নাম টুক নাম কিন্তু হইব না। খোদেজা কেমন যেন ইতস্তত বোধ করল। আস্তে আস্তে করে শুদ্ধর জন্ম তারিখ বলল, আর মায়ের নামের জায়গায় খুব সময় নিয়ে বলল, নুরুন্নাহার। ফকির লোকটির দৃষ্টি হঠাৎ খোদেজার পাশে গেল। দেখল একটি ছেলে অবাক মুখে খোদেজার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। ফকির লোকটির দৃষ্টি অনুসরণ করে খোদেজাও তাকালো সেদিকে। দেখে তার হুঁশ উড়ে গেল। বাড়িতে পুরুষের উপস্থিতি দেখে এই ফাঁকে কেটে পড়ল ফকির লোকটি। দ্রুত 2 কদম খোদেজার দিকে এগিয়ে এলো শুদ্ধ। সন্দিগ্ধ চোখে তাকিয়ে জিজ্ঞেস করল, আম্মা, তুমি আমার মায়ের নামের জায়গায় তোমার নাম না বলে নুরুন্নাহার বললে কেন? প্রশ্ন শুনে খোদেজার গলা শুকিয়ে এলে। চেহারাটা মুহূর্তের মধ্যেই ফ্যাকাশে হয়ে উঠল তার।